তারা তো দারুণ এনজয় করছেন। আফগানিস্তান ভার্সেস বিপজ্জনক পরিস্থিতি। আফগান ক্লাব স্পিন ঘরবাজানকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম আবাহনী। উচ্ছ্বসিত দর্শক। বুধবার দ্বিতীয় সেমিতে মুখোমুখি ঢাকা মোহামেডান ও ইস্ট বেঙ্গল। 9 দিনের ব্যবধানে মিরপুরে 5টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে উইকেটে বিরূপ প্রভাব পড়বে না, সমস্যা হবে আউটফিল্ডে, মন্তব্য বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের। একই মাঠে এতগুলো ম্যাচ হবে, ওই ধরনের চ্যালেঞ্জ আসলেও আমার কাছে মনে হয় সেটা আমরা মোকাবেলা করতে পারবো। জাতীয় ক্রিকেট লিগের 5ম রাউন্ডে জিতেছে সিলেট বিভাগ, বাকি 2টি ম্যাচ ড্র। সংকট সমাধান হওয়ায় দেশে হকির হারানো গৌরব ফিরিয়ে আনতে ফেডারেশনের সাথে কাজ করার প্রত্যয় ক্লাবগুলোর। আন্তর্জাতিক আসর আয়োজনে সহযোগিতার প্রতিশ্রুতি ফেডারেশনের। এবং রাতে লিগ কাপের লড়াইয়ে স্টক সিটির বিপক্ষে মাঠে নামবে ইংলিশ জায়ান্ট চেলসি। শেফিল্ডে মুখোমুখি হবে আর্সেনাল। জার্মান কাপে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ উলফসবার্গ। দেখছিলেন খেলার সময় শিরোনাম। সারা বিশ্বের খেলাধুলাকে নিয়ে আমাদের কতই না কৌতূহল, আর সবার জন্য মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই দেশের ফুটবল প্রসঙ্গ। অবশেষে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল। আগামী 17 নভেম্বর রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে 14 নভেম্বর ঢাকায় পা রাখবে সকারুজরা। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। 2018 বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে জয়ের বিকল্প নেই অজিদের সামনে। গেল সেপ্টেম্বরে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে আসতে অপারগতা প্রকাশ করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। একই কারণে 17 নভেম্বর বাংলাদেশে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনও। পরবর্তীতে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে তারা ভেন্যু পরিবর্তনের আবেদন জানায়, কিন্তু ফিফা তাদের সেই আবেদন বাতিল করে দেয়। শেষ পর্যন্ত বাংলাদেশে আসছে টিম কাহিলরা। সবকিছু ঠিক থাকলে 14 নভেম্বর রাত 10:40 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসার কথা রয়েছে তাদের। গেল ম্যাচে জর্ডানের কাছে 2-0 গোলে হেরে যাওয়ায় আগামী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার জন্য এই ম্যাচ অজিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। শেখ কামাল ক্লাব কাপের খবর। শেখ কামাল ক্লাব কাপের ফাইনালে উঠেছে চট্টগ্রাম আবাহনী। সেমিফাইনালে আফগান ক্লাব স্পিন ঘরবাজানকে 3-1 গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিকরা। প্রথমবারের মতো এম এ আজিজ স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল উৎসব, আর সেই উৎসবের সেমিফাইনালের মঞ্চে আয়োজক চট্টগ্রাম আবাহনী ওঠায় দর্শক সমুদ্রের রূপ নেয় পুরো স্টেডিয়াম। প্রিয় দলের সমর্থনে নানা রঙে নানা সাজে স্টেডিয়ামে আসেন দর্শকরা। প্রতিপক্ষ আফগানিস্তানের ঘরোয়া লীগ চ্যাম্পিয়ন শক্তিশালী স্পিন ঘরবাজান। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই তাদের দাপটে কেঁপেছে প্রতিপক্ষ দলগুলো। আফগান ক্লাবটির বিপক্ষে প্রিয় দল চট্টগ্রাম আবাহনী কতটা সফল হবে তা নিয়ে কিছুটা শঙ্কা তো ছিলই স্বাগতিক দর্শকদের। তবে ম্যাচের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টে যায় চিত্র, কারণ শুরু থেকে এমিলি জাহিদ কিংসলেরা স্পিন ঘাড়কে কোনো ছাড় দেয়নি, উল্টো তাদের উপর ছড়ি ঘুরিয়েছে স্বাগতিকরা। ম্যাচের শুরু থেকে একের পর এক গোলের সুযোগ পেলেও প্রথম সাফল্য পেতে স্বাগতিকদের অপেক্ষা করতে হয়েছে 23 মিনিট পর্যন্ত। এখন পর্যন্ত টুর্নামেন্টে 4 গোল করে সবার উপরে আছেন জাহিদ। এবার নিজে গোল না করতে পারলেও দুর্দান্ত খেলায় ফরওয়ার্ডের কর্নারে মাথা ছুঁয়ে তাই স্পিন ঘরবাজানের জালে জড়ান থমাস, আর তাতেই আনন্দে নেচে ওঠে চট্টগ্রাম আবাহনী সমর্থকরা। 51 মিনিটে আবারও আনন্দের সৌরভ ছুঁয়ে যায় বন্দরনগরী দর্শকদের। এবার নায়ক এলিটা কিংসলে, তার গোলেই 2-0 লিড পায় চট্টগ্রাম আবাহনী। এরপর ম্যাচে ফিরতে দিশেহারা হয়ে ওঠে স্পিন ঘরবাজানের ফুটবলাররা। একের পর এক আক্রমণে কিছুটা চাপ সৃষ্টি করে চট্টগ্রাম আবাহনীর উপর। অবশেষে 79 মিনিটে হাশিমির গোলে ব্যবধান কমায় বাজান, কিন্তু 89 মিনিটে তাদের আবারও হতাশ করেন কিংসলে। তার দুর্দান্ত গোলে 3-1 গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী। সেই সঙ্গে উল্লাসে ফেটে পড়ে পুরো এম এ আজিজ স্টেডিয়াম। আর পুরো ম্যাচে দারুণ পারফর্ম করে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন কিংসলে। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও শেখ কামাল ক্লাব কাপের খবর। দ্বিতীয় সেমিফাইনালে বুধবার মুখোমুখি হচ্ছে দুই বাংলার দুই ফুটবল পরাশক্তি ঢাকা মোহামেডান ও কলকাতার ইস্ট বেঙ্গল। গ্রুপ পর্বে দুর্দান্ত খেলা, কলকাতায় ইস্ট বেঙ্গলের লক্ষ্য ফাইনাল।
অন্যদিকে অনেকদিন পর আন্তর্জাতিক কোনো আসরের সেমিফাইনালে ওঠা মোহামেডানও জয় ভিন্ন অন্য কিছুই ভাবছে না। চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:40। দুই বাংলার দুই ফুটবল পরাশক্তি কলকাতা ইস্ট বেঙ্গল ও ঢাকা মোহামেডানের লড়াই মানেই ভিন্ন কিছু। এপার বাংলা ও ওপার বাংলার দুই জায়ান্টের এই লড়াই দেখার অপেক্ষায় অধীর আগ্রহে এখন দুদেশের ফুটবল সমর্থকরা। 2002 সালে এএফসি কাপে শেষবার ঢাকার মাঠে দর্শকরা দেখেছিল ইস্ট বেঙ্গলের জাদুকরী পারফরমেন্স। এরপর কেটেছে অনেকটা সময়। 13 বছর পর আবারও শেখ কামাল ক্লাব কাপে খেলতে এদেশে এসেছে বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। ঘরোয়া লীগ আইএসএল এ খেলার কারণে দলের বেশিরভাগ তারকা খেলোয়াড়কে ছাড়াই এই আসরে অংশ নিয়েছিল ইস্ট বেঙ্গল। তবে তারুণ্যের অদম্য শক্তিতে ভর করে পুরো আসরেই দুর্দান্ত লড়েছে কলকাতা জায়ান্টরা। এবার মিশন ফাইনাল। দলে কোনো ইনজুরি সমস্যাও নেই, তাই গ্রুপ পর্বের দাপুটে পারফরমেন্স সেমিফাইনালে ধরে রেখে মোহামেডানকে হারাতে চায় ইস্ট বেঙ্গল। আমাদের টিম যেভাবে করে এসেছে লাস্ট 3টে ম্যাচ, আই হোপ আমরা সেমিফাইনালটাও ভালো করতে চেষ্টা করব। অন্যদিকে অনেকদিন ঘরোয়া ও আন্তর্জাতিক কোনো আসরেই সাফল্যের মুখ দেখেনি ঢাকা মোহামেডান। আসরের আগে তাদের নিয়ে তেমন কোনো প্রত্যাশাও ছিল না সমর্থকদের। তবে শেখ কামাল ক্লাব কাপের এ আসরে এসে যেন বদলে গেছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। গ্রুপ পর্বে দুর্দান্ত খেলে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। এই মঞ্চের প্রতিপক্ষ কলকাতা জায়ান্ট ইস্ট বেঙ্গল হয় ম্যাচটা রূপ নিয়েছে মর্যাদার লড়াইয়ে। দলে ক্লান্তির সাথে আছে ছোটখাটো কিছু ইনজুরি সমস্যা। তবে এসব বাধার প্রাচীর ডিঙিয়ে ফাইনালের স্বপ্নে বিভোর এখন সাদা কালো জার্সিধারীরা। ইস্ট বেঙ্গল হ্যাঁ শক্তিশালী দল, আমরা তাদের সাথে ওইভাবে গেল। আর আমাদের একটা অনুপ্রেরণা কাজ করছে লাস্ট আবাহনী ম্যাচটা। আবাহনী ওদের সাথে যেভাবে ডমিনেট করছে আমরাও পারবো ইনশাল্লাহ ওইভাবে ডমিনেট করতে। আর আমার যেটা হলো শক্তি আমার এখানকার স্থানীয় দর্শক। আর শুধু আমরা মোহামেডানের জন্য খেলতেছি না, আমরা দেশের হয়ে খেলতেছি। এরই মধ্যে প্রথম সেমিফাইনাল জিতে ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম আবাহনী। নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে তাদের সঙ্গী হতে চায় ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। পারভিন আক্তার, সময় সংবাদ। আফগানিস্তানের স্পিনঘর বাজানের বিপক্ষে চট্টগ্রাম আবাহনী জয় পাওয়ায় রীতিমতো উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। দীর্ঘদিন শিরোপা খরায় ভুগতে থাকা ক্লাবটির সমর্থকরা এদিন নেচে গেয়ে কিংবা বাদ্যযন্ত্র বাজিয়ে উদযাপন করেছেন প্রিয় দলের বিজয়। সবারই প্রত্যাশা শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালের মঞ্চেও একই ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা জয় করবে তাদের প্রিয় দল চট্টগ্রাম আবাহনী। দীর্ঘদিন পর চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে ফিরে এসেছে আন্তর্জাতিক কোনো ফুটবল। আর সেই টুর্নামেন্টের সেমিফাইনালে যদি থাকে নিজের শহরের কোনো টিম, তার ব্যাপারটাই যেন অন্যরকম ফুটবল প্রেমীদের কাছে। সে কারণে প্রিয় দল চট্টগ্রাম আবাহনীর খেলা শুরুর অনেক আগে থেকেই জাতীয় পতাকা, বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন হাতে মাঠে উপস্থিত হতে থাকে দর্শকরা। আর দীর্ঘদিন দর্শক খরায় ভোগা এম.এ. আজিজ যেন জনসমুদ্রে পরিণত হয়। জাহিদ, এমিলিরা ভালো খেলে ফাইনালে উঠবে এই প্রত্যাশা ছিল দর্শকদের। চট্টগ্রামবাসী সবসময় ফুটবল থেকে অনেকটা বিমুখ ছিল, এতদিন পর মনে করছে ফুটবলে ফিরে আসছে। ফুটবলের এই যে আমেজ দেখে অবশ্যই আমরা আনন্দিত। আমি আবুধাবি সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে অবস্থান করি। দেশে আসার সুবাদে আজকে এই শেখ কামাল আন্তর্জাতিক গোল্ড কাপ টুর্নামেন্টে দেখার আমার সৌভাগ্য হয়েছে। তো আমি আসার সাথে সাথে দেখলাম যে দর্শক এবং যে ফুটবল ক্রেজ, এটা আমার মনে হচ্ছে আমি আবার সে 80-র দশকে ফিরে গেছি। খেলা শুরুর পর চট্টগ্রাম আবাহনীর প্রতিটি আক্রমণ ও গোলের সাথে সাথে প্রকম্পিত হচ্ছিল পুরো গ্যালারি। আর খেলা পাগল চট্টগ্রামের দর্শকদের হতাশ না করে অনেকটা একপেশি ম্যাচে আফগানিস্তানের বাজান ক্লাবকে 3-1 গোলে হারিয়ে দর্শকদের আনন্দের বন্যায় ভাসায় এমিলির দল। এক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম এলাকা। আমি তো রিয়েলি অ্যামেজড ফুটবলের এমন জোয়ার দেখে। এতদিন ক্রিকেট দেখতাম, ভালো লাগছে। কোনো কথা নাই, কোনো নয়, একমাত্র প্রত্যাশা হচ্ছে আমরা এই কাপ নিবই নিব। ইনশাআল্লাহ ফাইনালটা চট্টগ্রাম জিতবে এবং এতগুলো দর্শকের সাপোর্টে আজকে চিটাগাং ফাইনাল জিততে পারছে। আমরা চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাবের চ্যাম্পিয়ন হতে চাই। জয় চট্টগ্রাম আবাহনী। ক্রিকেটের জন্য লাকি গ্রাউন্ড ছিল এম.এ. আজিজ স্টেডিয়াম। ফাইনালেও প্রতিপক্ষকে হারিয়ে এই মাঠে নতুনভাবে ইতিহাস রচনা করবে চট্টগ্রাম আবাহনী, এই প্রত্যাশা ফুটবল প্রেমীদের। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। খেলার সময় আরো থাকছে ফিফার সভাপতি পদে লড়বেন বিভিন্ন দেশের 8 প্রার্থী। লড়াইয়ে এগিয়ে উয়েফার সমর্থন পাওয়া জিয়ান্নি ইনফ্যান্টিনো ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি শেখ সালমান। মাত্র 9 দিনের ব্যবধানে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে 5টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। একই মাঠে টানা ম্যাচ আয়োজনে মিরপুরের উইকেটের কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভুঁইয়া। তবে স্বীকার করেছেন টানা ম্যাচ খেলার কারণে আউটফিল্ড শতভাগ ফিট থাকবে না। উল্লেখ্য, নভেম্বরের 7 থেকে 13 তারিখের মধ্যে মিরপুরের উইকেটগুলোতে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের বিরতিতে
পরপর টানা 3টি ওয়ানডে ও 2টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচের মধ্যে দিয়ে 2006 সালে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের অভিষেক। হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর স্টেডিয়ামের বয়স এখন 9 বছর, আর এই সময় 14টি টেস্ট, 91টি ওয়ানডে ও 21টি টি-20 অনুষ্ঠিত হয়েছে মিরপুর স্টেডিয়ামে। মাঠকে কেন্দ্র করে যেখানে মূলত খেলা হয় তা হলো উইকেট বা পিচ। বাংলাদেশের ক্রিকেটের অনেক উত্থান পতনের সাক্ষী মিরপুর স্টেডিয়ামে মোট 8টি উইকেট আছে। তবে এবারই প্রথম মাত্র 9 দিনের ব্যবধানে 5টি আন্তর্জাতিক ম্যাচ হবে মিরপুরের বিভিন্ন উইকেটে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের সূচি অনুযায়ী একদিন পরপর টানা 3টি ওয়ানডে, 2টি টি-20 হলে মোট 380 ওভার হওয়ার কথা। কিন্তু প্রশ্ন হলো, একই মাঠে এতগুলো ম্যাচের পরই 20 নভেম্বর বিপিএল এর উদ্বোধন অনুষ্ঠানের একদিন পরেই বিপিএল এ প্রতিদিন 2টি করে ম্যাচ গড়াবে মিরপুরের বিভিন্ন উইকেটগুলোতে। সেক্ষেত্রে বেশ ধকল যাবে নীরব উইকেটগুলোর উপর দিয়ে। তাই প্রশ্ন হচ্ছে, মিরপুরের উইকেট এত ধকল সামলাতে কতটুকু প্রস্তুত? এত তাড়াতাড়ি একই মাঠে এতগুলো ম্যাচ হবে, ওই ধরনের চ্যালেঞ্জ আসলেও আমার কাছে মনে হয় সেটা আমরা মোকাবেলা করতে পারবো। কারণ আমাদের এখন জানেন, আমরা ইন্টারন্যাশনাল সমস্ত যা রিক্রুটমেন্ট দরকার আমাদের কিন্তু সবই আছে। আমরা অল্প টাইমের মধ্যে সমস্ত খেলা আয়োজন করতে পারবো, সেই পরিস্থিতি কিন্তু বাংলাদেশ ক্রিকেটগুলো হয়ে গেছে। উইকেট কিন্তু চেঞ্জ হবে। আপনি জানেন 8টা যদি উইকেট থাকে, কোন 3-এ হবে, 4-এ হবে, 2-এ হবে, 1-এ হবে, উইকেট কিন্তু চেঞ্জ হবে। বিসিবি গ্রাউন্ডস কমিটির প্রধানের দাবি, নিয়মিত মাঠ কর্মীদের পরিচর্যার ফসল হিসেবেই মিরপুরের 8টি উইকেট প্রস্তুত আছে। কিন্তু তিনি স্বীকার করে নিয়েছেন, এত খেলা হঠাৎ করে একই মাঠের বিভিন্ন উইকেটে আয়োজন করা গেলেও সমস্যা হবে অন্যত্র। একটু তো প্রেশার পড়বেই ওই ক্ষেত্রে। ম্যাক্সিমাম বিপিএল খেলা হচ্ছে ঢাকায়। কিছু কিছু সময় যেটা হয়, প্রেসারে আউটফিল্ডের একটু প্রবলেম হতে পারে। গতানুগতিকভাবে এবারও জিম্বাবুয়ে সিরিজে মিরপুরের উইকেটগুলো তৈরি করা হয়েছে স্পোর্টিং। তাই জানা গেছে, বিসিবির ভাবনায় থাকা বাউন্সি উইকেটের পরিকল্পনা আপাতত অনূর্ধ্ব 19 বিশ্বকাপ পর্যন্ত নেই বললেই চলে। দুই দলই ভালো রান করবে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করেছেন বলিউড তারকা ঋতিক রোশন, জ্যাকলিন ফার্নান্দেজ ও সঙ্গীত শিল্পী কেকে। তবে 4 ঘন্টার এই জমকালো অনুষ্ঠানে বিপিএল এর ফ্রাঞ্চাইজিগুলোর পক্ষ থেকে থাকবেন শুধু অধিনায়করা। আর বাড়তি আকর্ষণ হিসেবে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে লেজার শোর আয়োজন করা হবে বলেও জানিয়েছেন বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী বিসিবি পরিচালক শেখ সোহেল। বিপিএল এর তৃতীয় আসরের ক্রিকেটারদের লটারি শেষ, এখন অপেক্ষা মাঠের ক্রিকেট শুরু হবার। তবে তার আগে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, যার জন্য এরই মধ্যে বলিউডের নামী তারকাদের অংশগ্রহণও নিশ্চিত করেছে আয়োজকরা। পাশাপাশি দেশের সঙ্গীত শিল্পীরাও থাকবেন ভক্তদের সুরের মূর্ছনায় মন্ত্রমুগ্ধ করতে। ঋতিকের সাথেও ফাইনাল হয়ে গেছে, জ্যাকলিন এবং কেকে। এদের সাথে পুরো এখন খালি সময়ের ব্যাপার। তারা 19 তারিখে ঢাকায় আসবে। চিরকুটের সাথে আমাদের ফাইনাল হয়ে গেছে। এছাড়া আমরা আরো তেমন মমতাজ আপা, সাবিনা ইয়াসমিন, লুনা লেলা, এদের সাথে কাল 2-1 দিনের ভিতরে আমরা ফাইনাল করে ফেলাম। শুধু নাচ গানই না, বাড়তি আকর্ষণ হিসেবে এবারের অনুষ্ঠানে থাকছে লেজার শো। তবে এই আয়োজনে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষ থেকে থাকবেন শুধু অধিনায়করা। নতুন একটা চিন্তা ভাবনা নিয়েছি, যেটা হচ্ছে লেজার শো। আমার মনে হয় ওয়ার্ল্ড কাপে যেটা দেখছিলেন, ওইটা থেকে ডেফিনেটলি এটা আরো উন্নত মানের ভালো হবে। এটা পুরো লেটেস্ট টেকনোলজি দিয়ে এটা করা হচ্ছে। প্রেসিডেন্টের স্পিচ দেওয়ার পরে প্রত্যেকটা টিমের ক্যাপ্টেনরা উপরে আসে, তাতে পরিচিতি হবে। আগের 2 আসরের আয়োজন যেমনই হোক, উদ্বোধনী অনুষ্ঠানের বাজেট ছিল বেশ মোটা অঙ্কের, যদিও এবার তেমন হচ্ছে না। তবে মঞ্চ নিয়ে আলাদা পরিকল্পনা আছে আয়োজকদের। আমাদের 3 কোটি টাকাও খরচ হবে না, যে 1.5 থেকে 2 কোটি টাকা লোকাল বাংলাদেশের লাইট, সাউন্ড, স্টেজ এইসব মিলায় হয়তো 1.5 থেকে 2 কোটি টাকা খরচ হবে। বড় আয়োজন হলেও 20 নভেম্বরের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট সাধারণের সাধ্যেই রাখতে চায় আয়োজকরা। সর্বোচ্চ টিকিটের মূল্য 10,000 টাকা হলেও সর্বনিম্ন 200 টাকায় পাওয়া যাবে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ এ দলের দক্ষিণ আফ্রিকা সফরের খবর। হারের বৃত্তেই ঘুরছে বাংলাদেশ এ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা সফরে টানা 3য় ম্যাচ হেরেছে সৌম্য সাব্বিররা। প্রিটোরিয়ায় দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে 178 রানে অল আউট হয় নর্দার্ন একাডেমি দল। জবাবে বাংলাদেশে ইনিংস শেষ হয় 167 রানে। ফলে 11 রানে জয় পায় নর্দার্ন একাডেমি। আইরিন ভিলেজার্স ক্লাব মাঠে আগে ব্যাট করতে নেমে দলীয় 13 রানেই প্রথম উইকেট হারায় নর্দার্ন একাডেমি দল। তবে বাংলাদেশ এ দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় জুটি গড়তে পারেনি স্বাগতিক নর্দার্ন একাডেমি। দলের হয়ে বেরেস্টার সর্বোচ্চ 41 রান করেন। বাংলাদেশের আলামিন 16 রানে নেন 2 উইকেট। অধিনায়ক শুভাগত হোমকে ছাড়া খেলতে নামা বাংলাদেশ এর শুরুটা ভালোই হয়।
ওপেনিংয়ে 43 রান যোগ করেন সৌম্য ও রনি তালুকদার জুটি। তবে সৌম্য 21 ও রনি তালুকদার 33 রানে আউট হওয়ার পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ এ। লিটন 1, সৈকত 0, সাব্বির ও মিথুন 4 রানে আউট হলে 94 রানে 7 উইকেট হারায় সফররত বাংলাদেশ। মাহমুদুল হাসান ও মোহাম্মদ শহীদ জুটি অষ্টম উইকেটে 60 রান যোগ করলে দলের হার এড়াতে পারেননি তারা। মাহমুদুল 35 ও মোহাম্মদ শহীদ সর্বোচ্চ 38 রান করেন। বাংলাদেশ অল আউট হয় 167 রানে। জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের খবর। চট্টগ্রামে দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রাম বিভাগকে 5 উইকেটে হারিয়েছে সিলেট বিভাগ। এদিন সিলেটের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে 272 রানে অল আউট হয় চট্টগ্রাম। এরপর 260 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 5 উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট। অন্যদিকে প্রথম স্তরের ম্যাচে ফতুল্লায় ঢাকা মেট্রো ও খুলনা বিভাগের এবং বগুড়ায় রংপুর ও ঢাকা বিভাগের ম্যাচ ড্র হয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে আগের দিনের 4 উইকেট আর 188 রান সাথে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম। তবে সিলেটের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে এদিন খুব একটা সুবিধা করতে পারেনি তারা। ইয়াসির আলীর 81 ও ডলার মাহমুদের 31 রান ছাড়া আর কেউই উইকেটে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ফলে 272 রানে থামে চট্টগ্রামের দ্বিতীয় ইনিংস। সব মিলে সিলেটের সামনে টার্গেট দাঁড়ায় 260 রান। জবাবে ব্যাট করতে নেমে ইমতিয়াজ ও শাহনাজ আলীর 140 রানের ওপেনিং জুটিতে জয়ের ভিত্তি পায় সিলেট। তবে দুই ওপেনার ইমতিয়াজ 74 ও শাহনাজ 76 রানে আউট হলে জাকিরের 55 রানে চড়ে 5 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট। চট্টগ্রামের হয়ে নাবিল সামাদ নেন 3 উইকেট। এদিকে ফতুল্লায় প্রথম স্তরের ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসে 5 উইকেট হাতে নিয়ে ব্যাট করতে নেমে রাজ্জাকের স্পিন জাদুর সামনে খুব একটা সুবিধা করতে পারেনি ঢাকা মেট্রো। আগের দিনে দুই অপরাজিত ব্যাটসম্যান শরীফুল্লাহর 67 ও আসিফের 32 রান ছাড়া উইকেটে বেশিক্ষণ টিকেছিলেন না কেউই। ফলে 262 রানে থেমে যায় মেট্রোর ইনিংস। এরপর 295 রানে টার্গেটে ব্যাট করতে নেমে এনামুলের 31, মেহেদির 31 ও ইমরুলের অপরাজিত 19 রানে চড়ে 2 উইকেটে দলীয় 84 রান করে খুলনা। ফলে ড্র হয় দু দলের ম্যাচ। প্রথম ইনিংসে ঢাকা মেট্রো 399 ও খুলনার সংগ্রহ ছিল 367 রান। প্রথম স্তরের আরেক ম্যাচে রংপুরের বিপক্ষে ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ঢাকা বিভাগ এদিন শুরু করে আগের দিনের 34 রান নিয়ে। এদিন দলীয় 39 রানে মাজিদকে হারায় ঢাকা। এরপর দলের হাল ধরেন সাইফ ও রাকিবুল জুটি। দুজনে মিলে রানের খাতায় যোগ করেন 116 রান। এরপর দলীয় 155 রানে ব্যক্তিগত 42 রান করে রাকিবুল সাজঘরে ফিরে গেলেও এক পাশ আগলে রেখে ব্যাট করতে থাকেন সাইফ। কিন্তু ব্যক্তিগত 84 রান করে সাইফ দলীয় 195 রানে পথ ধরেন রাকিবুলের। শেষ পর্যন্ত নাদিফের অপরাজিত 58 রানে চড়ে 4 উইকেটে 247 রান সংগ্রহ করে ঢাকা। আর তাতেই ড্র হয় রংপুর ও ঢাকা বিভাগের ম্যাচ। প্রথম ইনিংসে রংপুরের 463 রানের জবাবে ঢাকা বিভাগের সংগ্রহ ছিল 276, আর তাতেই ফলো অনে পড়ে ঢাকা। ফারজানা মুমু, সময় সংবাদ। এদিকে জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের খেলা শেষে শিরোপার পথে অনেকটা এগিয়ে আছে খুলনা ও বরিশাল বিভাগ। প্রথম স্তরে পয়েন্ট টেবিলে 47 পয়েন্ট নিয়ে খুলনা শীর্ষে ও দ্বিতীয় স্তরের টেবিলে 53 পয়েন্ট নিয়ে 1 নম্বরে আছে বরিশাল। পঞ্চম রাউন্ডের খেলা শেষে প্রথম স্তরের ম্যাচে 8 পয়েন্ট পেয়ে মোট 47 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে খুলনা। এছাড়া পঞ্চম রাউন্ডের খেলা শেষে ঢাকা মেট্রো 41 পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও ঢাকা বিভাগ 40 পয়েন্ট নিয়ে আছে টেবিলের 3 নম্বরে। আর 30 পয়েন্ট নিয়ে সবশেষে অবস্থান করছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। এদিকে পঞ্চম রাউন্ডের খেলা শেষে দ্বিতীয় স্তরের ম্যাচে 16 পয়েন্টে যোগ হওয়ায় মোট 53 পয়েন্ট নিয়ে টেবিলের 1 নম্বরে আছে বরিশাল। এরপর 37 পয়েন্ট নিয়ে রাজশাহীর অবস্থান দ্বিতীয় এবং 35 পয়েন্ট নিয়ে সিলেট আছে টেবিলের 3 নম্বরে। 31 পয়েন্ট নিয়ে থাকা চট্টগ্রামের অবস্থান টেবিলের 4 নম্বরে। এবার দেশের হকি প্রসঙ্গ। সংকট সমাধান হওয়ায় দেশের হকির হারানো গৌরব ফিরিয়ে আনতে ফেডারেশনের সাথে এক হয়ে কাজ করার ব্যাপারে একমত হয়েছে ক্লাবগুলো। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি ক্লাবগুলোকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছে ফেডারেশন। দীর্ঘদিনের সংকটের মেঘ কেটে কদিন আগেই আবারও নতুন উদ্যমে কাজ শুরু করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। খেলোয়াড়দের অনেক দিনের দাবি দলবদলের তারিখও দিয়েছে কর্তৃপক্ষ। এ অবস্থায় ফেডারেশনের বিভিন্ন সমস্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসা ক্লাবগুলোর প্রতিনিধিরা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাকক্ষে বৈঠকে বসে। বৈঠকে হকির পুরনো গৌরব ফিরিয়ে আনতে ফেডারেশনের সাথে এক হয়ে কাজ করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ক্লাব প্রতিনিধিরা। অনেকদিন ধরে এই সমস্যাটা ছিল, তারপরে জানেন রিসেন্টলি এটা সমস্যার সমাধান হয়ে গেছে। তো আমরা যারা এই প্রতিবাদ অনেকদিন ধরে করে আসছি অন্যায়ের, সেই কারণে আমাদের সব ক্লাবগুলি আজকে আমরা বসছি কিভাবে হকিটাকে আমাদের সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেই জন্য আমরা ফেডারেশনের কাছে দাবি রাখবো। আমরা যারা আছি আজকে 6টা ক্লাব এখানে
কোনো অবস্থাতেই এই ডিসেম্বরে যে দলবদলের ডেট যেটা হয়েছে এইটার থেকে আমরা পিছনে যেতে চাই না, এই ডেটটা যেন সম্পূর্ণ ঠিক থাকে। এদিকে সভা শেষে ক্লাব কর্মকর্তারা নিজেদের পরিকল্পনাগুলো তুলে ধরেন নতুন সাধারণ সম্পাদকের কাছে। হকির পুরনো জৌলুস ফিরিয়ে আনতে ক্লাবগুলোকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সাধারণ সম্পাদক। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা হবে বলেও জানান তিনি। 100% response, all the clubs will participate. We are more or less sure about that. এখন ডেটটা কবে শুরু হবে এটার ব্যাপারে আমরা এখন এক্সাক্ট বলতে পারছি না, বিকজ অফ দি ইন্টারন্যাশনাল ন্যাশনাল স্কেডিউল। আন্তর্জাতিক টুর্নামেন্ট চেষ্টা করছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা যেখানে নাকি ইন্ডিয়া, পাকিস্তান, মানে এশিয়ার বেস্ট টিমসগুলো খেলে, ওটার জন্য আমরা চেষ্টা করতেছি। গেল 2 বছর হকি অঙ্গনে অস্থিরতার কারণে কোনো ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন হয়নি। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। প্রকাশ করা হয়েছে আইসিসির নতুন টেস্ট, ওয়ানডে ও টি-20 র্যাঙ্কিং। টেস্টে 125 রেটিং পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা, ওয়ানডেতে 127 রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া এবং টি-20তে 126 রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে লঙ্কানরা। টেস্টে প্রোটিয়াদের পরই 106 রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া, আর 47 পয়েন্ট নিয়ে সাদা পোশাকে মুশফিক বাহিনীর অবস্থান নবম। অপরদিকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 114 রেটিং নিয়ে অজিদের পরই অবস্থান করছে ধোনির ভারত, আর একই ফরম্যাটে মাশরাফি বাহিনীর অবস্থান সপ্তম। এদিকে টি-20 ফরম্যাটে 73 রেটিং পয়েন্ট নিয়ে 10 নম্বরে অবস্থান করছে টাইগাররা। অপরদিকে টেস্টে অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষস্থানে আছেন সাকিব আল হাসান। এদিকে ওয়ানডেতে বোলিং র্যাঙ্কিংয়ে 713 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন অজি পেসার মিচেল স্টার্ক। একই ফরম্যাটে বোলিং র্যাঙ্কিংয়ে 4 নম্বরে আছেন ক্রিকেটের 3 ফরম্যাটেরই সাবেক বিশ্বসেরা সাকিব আল হাসান। লিগ কাপের লড়াইয়ে স্টোক সিটির বিপক্ষে মাঠে নামবে ইংলিশ জায়ান্ট চেলসি। আরেক ম্যাচে শেফিল্ড ওয়েডনেসডের মুখোমুখি হবে আর্সেনাল। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বুধবার রাত 2:45। এ মৌসুমে এখন অবধি ইংলিশ প্রিমিয়ার লিগের গ্রাফ দেখলে সহজেই অনুমান করা যায় যে ব্লুজদের কোচ হোসে মরিনহো মৌসুমটা ভুলে যেতেই চাইবেন, কেননা লিগে 10 ম্যাচে যে মাত্র 3টিতে জয়ের মুখ দেখেছে গত মৌসুমের চ্যাম্পিয়নরা। সেই সাথে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ 5 ম্যাচের 3টিতে হেরেছে ইংলিশ জায়ান্টরা। তাই লিগ কাপে স্টোক সিটির বিপক্ষে বেশ আটঘাট বেঁধেই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে চেলসি। এ ম্যাচেই জয়ের ধারায় ফিরতে চায় ব্লুজরা। গেল সপ্তাহে ওয়েস্ট হ্যামের কাছে হারের হতাশা ভুলে জয়ের মানসিকতা তৈরির মন্ত্র জপছে পুরো দল, আর সে লক্ষ্যে চেলসির প্রেরণার নাম দু দলের মুখোমুখি দেখায় সবশেষ 5 ম্যাচের 4টিতেই জয়। তবে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় এ ম্যাচে খেলতে পারবেন না নেমানজা ম্যাটিক। ইনজুরির কারণে ইভানোভিচ ও লুক রেমির খেলাও অনিশ্চিত। প্রতিদ্বন্দ্বী চেলসির যখন এই দশা, তখন ঠিক উল্টো চিত্র আর্সেনাল শিবিরে। কোনো এক জাদুতে এই মৌসুমে যেন আকাশে উঠছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে হারানোর সুখস্মৃতিটাও বেশ তাজা। প্রিমিয়ার লিগে 10 ম্যাচে 7 জয়ে 22 পয়েন্ট তুলে টেবিলের 2-এ গানাররা। দু দলের সবশেষ 5 দেখায় জয়ের পাল্লাটা ভারী আর্সেনালেরই। 2 জয় ও 2 ড্রয়ের বিপরীতে একটিতে হেরেছে তারা। তবে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ 8 ম্যাচে অপরাজিত থাকা শেফিল্ড ওয়েডনেসডে দলে বেশ কিছু ইনজুরি সমস্যা থাকলেও আর্সেনাল দুর্গে তেমন কোনো চোট সমস্যা নেই। মাকসুম আলম খান, সময় সংবাদ। এবার জার্মান কাপের খবর। আজ রাতে জার্মান কাপে উলসবার্গের মুখোমুখি হতে যাচ্ছে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এই ম্যাচের মধ্য দিয়ে আবারও মাঠে ফিরতে পারে নেদারল্যান্ডসের ফুটবল তারকা আরিয়ান রোবেন। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত 1টায়। এই উলসবার্গকেই 5-1 গোলে উড়িয়ে দেওয়ার মাত্র 1 মাস পেরিয়েছে। এরই মধ্যে বায়ার্ন মিউনিখ আবারও প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছে সেই উলসবার্গকে। তবে এবছরই এই একই প্রতিপক্ষের বিপক্ষে 1-4 গোলে হারের তিক্ত স্বাদও পেতে হয়েছে বাভারিয়ানদের। তবে সবশেষ 5 বারের দেখায় 3 জয় ম্যাচের আগে অনেকটাই এগিয়ে রাখছে গার্দিওলার শিষ্যদেরকে। তবে ফর্মের বিচারে সবশেষ 3 ম্যাচের 3টিতেই জয় পাওয়ায় উলসবার্গও এই ম্যাচে ছাড় দিতে নারাজ। ফিফা নির্বাচনের খবর। আগামী বছরের 26 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফিফার সভাপতি নির্বাচন। এবার সভাপতি পদের লড়াইয়ে নেমেছেন বিভিন্ন দেশের 8 জন প্রার্থী। তবে লড়াই এগিয়ে রয়েছেন উয়েফার সমর্থন পাওয়া সুইজারল্যান্ডের জিয়ান্নি ইনফেন্তিনো এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি শেখ সালমান। আর সবচেয়ে আলোচিত ও সমালোচিত প্রার্থী বর্তমান উয়েফার সভাপতি মিশেল প্লাতিনি নির্বাচন ভাগ্য ঝুলে রয়েছে আইনি লড়াইয়ের ওপর। 26 অক্টোবর ছিল সভাপতি পদে লড়াইয়ের প্রার্থীতা দাখিলের শেষ দিন।
মিশেল প্লাতিনি ফ্রান্সের বর্ষিয়ান এই ফুটবল সংগঠক ফিফা নির্বাচনের অনেক আগে থেকে সভাপতি পদপ্রার্থী হিসেবে ছিলেন আলোচনায়, কারণ উয়েফা নির্বাচিত প্রার্থী ছিলেন এই সংগঠক। কিন্তু সবকিছু এলোমেলো হয়ে যায় 90 দিনের নিষেধাজ্ঞার জালে। যদিও নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি, তবে তার প্রার্থিতার বৈধতা নির্ভর করছে সর্বোচ্চ ক্রীড়া আদালতের সিদ্ধান্তের উপর। তাই কোনো কারণে প্লাতিনির প্রার্থিতা বাতিল হলে কে হবেন উয়েফার প্রতিনিধি? এমন অবস্থায় শেষ মুহূর্তে উয়েফার পক্ষ থেকে সভাপতি পদে লড়াইয়ের জন্য দেয়া হয় সাধারণ সম্পাদক জিয়ানি ইনফেন্তিনোর নাম। সুইজারল্যান্ডের 45 বছর বয়সী এই ফুটবল সংগঠক 2009 সাল পর্যন্ত ছিলেন উয়েফার প্রধান নির্বাহী, বর্তমানে রয়েছেন সাধারণ সম্পাদক পদে। আর প্লাতিনি নির্বাচনী লড়াইয়ে না থাকলে উয়েফার সম্পূর্ণ সমর্থনই হয়তো পাবেন এই সুইস সংগঠক। এদিকে নির্বাচনী লড়াইয়ে ইনফেন্তিনোর পর আলোচনায় রয়েছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি শেখ সালমান। 2013 সাল থেকে এশিয়ান ফুটবলের অভিভাবকের দায়িত্ব পালন করছেন বাহরাইনের এই রাজপুত্র। আর একজন এশিয়ান হিসেবেই উপমহাদেশের সব ভোট হয়তো যাবে তারই ঝুলিতে। কিন্তু এরই মধ্যে শেখ সালমানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের একটি মানব অধিকার সংগঠন। তাদের দাবি 2001 সালে বাহরাইনের গণতন্ত্রকামী আন্দোলনের বিরোধিতা করেছিলেন তিনি। আলোচনার কেন্দ্রে না থাকলেও জর্ডানের প্রিন্স আলী রয়েছেন বেশ ভালো অবস্থানে। গেল নির্বাচনে সেপ ব্ল্যাটারের বিপক্ষে 73 ভোট পেয়ে হেরে যান 5 বছর ফিফার সহ সভাপতির দায়িত্ব পালন করা এই রাজপুত্র। যদিও এবারে নির্বাচনে উয়েফার প্রার্থী থাকার কারণে কিছুটা বিপাকে রয়েছেন তিনি। প্লাতিনি ছাড়াও ফ্রান্সের আরেক ফুটবল সংগঠক জেরেমি শ্যাম্পন অংশ নিচ্ছেন নির্বাচনে। ব্লাটারের সাবেক এই উপদেষ্টা ফিফার নির্বাহী হিসেবে 11 বছর দায়িত্ব পালন করেছেন। আর আফ্রিকার প্রতিনিধি হিসেবে রয়েছেন ত্রিনিদাদ ও টোবাগোর সাবেক অধিনায়ক ডেভিড নাহিদ। শায়লা পারভিন, সময় সংবাদ। নারী নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার অমিত মিশ্রা। হোটেল রুমে এক নারীর গায়ে হাত তোলার অভিযোগে তাকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ। বর্তমানে জামিনে রয়েছেন এই ক্রিকেটার। সদ্য সমাপ্ত ভারত দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের সীমিত ওভারের স্কোয়াডে খেলেছেন অমিত মিশ্রা। হোম সিরিজ শুরুর আগে বেঙ্গালুরুতে জাতীয় দলের ক্যাম্প চলাকালে হোটেল রুমে বান্ধবীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে মিশ্রার বিরুদ্ধে। এমন অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরু পুলিশ এই ক্রিকেটারকে গ্রেফতার করেন। তবে গ্রেফতার হওয়ার 3 ঘন্টা পরই জামিনে মুক্তি পান এই ক্রিকেটার। ভারতীয় দণ্ডবিধির 354 এবং 328 ধারায় মিশ্রার বিরুদ্ধে মামলা করেছে বেঙ্গালুরু পুলিশ। ক্রীড়া জগতের সবচেয়ে বড় আসর অলিম্পিক, আর এই আসরে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেটের অন্তর্ভুক্তির আবেদন জানালেন ক্রিকেটের 2 কিংবদন্তি সচিন টেন্ডুলকার ও শেন ওয়ার্ন। ক্রীড়া মহাযজ্ঞ অলিম্পিকের ইতিহাসে একমাত্র 1900 সালের আসরে ক্রিকেট ইভেন্টের আয়োজন করা হয়েছিল। 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে সীমিত ওভারে টি-20 ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য আইসিসির প্রতিনিধি দল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাথে নভেম্বরে বৈঠকে বসার কথা রয়েছে। এ বিষয়ে অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার শেন ওয়ার্ন আর ভারতের সাবেক ব্যাটসম্যান সচিন টেন্ডুলকারের মতো তারকা ক্রিকেটারদের জোরালো আবেদন কর্তৃপক্ষের বাড়তি মনোযোগ আকর্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি বিবিসিতে দেয়া এক সাক্ষাৎকারে সচিন বলেন, অলিম্পিকের জন্য ক্রিকেটের টি-20 ফরম্যাটটি বেশ মানানসই। বরিশালের উজিরপুরের হরতায় কচা নদীতে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে 150 বছরের পুরনো ঐতিহ্যবাহী নৌকাবাইচ। লক্ষ্মী পূজার দিন ভারতাবাসীর উদ্যোগে 154তম এই নৌকাবাইচের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় নদীর পুরাতন ইউপি ভবন থেকে হারতা হাই স্কুল পর্যন্ত মোট 10টি নৌকা অংশগ্রহণ করে। নদীর 2 পাড়ে দাঁড়িয়ে নৌকাবাইচ উপভোগ করেন হাজার হাজার মানুষ। তাছাড়া নৌকাবাইচ উপলক্ষে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। ভূমিকম্পে নিহতদের প্রতি শোক জানিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের আনন্দ উদযাপন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন পাক ক্রিকেটাররা। সম্প্রতি আফগানিস্তান ও উত্তর পাকিস্তানে 7.5 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে 3 শতাধিক মানুষ মারা গেছে। সেই সাথে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়ে গৃহহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ইংল্যান্ডের সাথে সিরিজ খেলতে দুবাইতে অবস্থান করা পাকিস্তানি ক্রিকেট দল এ সংবাদে গভীর শোক প্রকাশ করেছে। পাশাপাশি নিজ দেশের এই ভাগ্যপীড়িত মানুষগুলোর সহায়তার জন্য পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে তারা। শোকাবহ এ পরিবেশে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের জয়ও উদযাপন করবেন না বলে জানিয়েছেন দলের ম্যানেজার ইন্তেখাব আলম।
আন্তর্জাতিক গণমাধ্যমকে তিনি আরও জানান, মর্মান্তিক এই ঘটনায় দলের প্রত্যেক সদস্যই শোকাহত হয়েছে। দেশে ফিরে খেলোয়াড়রা যার যার সামর্থ্য অনুযায়ী ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেওয়ার ঘোষণাও দিয়েছেন। খেলাধুলা চর্চায় দক্ষিণ আফ্রিকার বেশ ব্রাজিলের সুনাম রয়েছে। ফুটবল কিংবদন্তি পেলের দেশে ফুটবলের পাশাপাশি বিভিন্ন খেলার আন্তর্জাতিক আসর নিয়মিত আয়োজন হয়ে আসছে। 2013 সালে এই ব্রাজিলে হয়ে গেছে কনফেডারেশন কাপ, 2014-তে ফিফা বিশ্বকাপ এবং 2016-তে ক্রীড়াঙ্গনের মহাযজ্ঞ অলিম্পিক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে তারা। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ব্রাজিলে আয়োজন করা হয় আদিবাসীদের নিয়ে বিশ্ব ক্রীড়া প্রতিযোগিতা। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। ব্রাজিলের আদিবাসী নৃত্য সাম্বার খ্যাতি বিশ্বজোড়া, আর সেই সাম্বার দেশে প্রথমবারের মতো আদিবাসীদের বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা নিয়ে আয়োজন করা হলো বিশ্ব আদিবাসী গেমসের আসর। 10 দিন ব্যাপী এ আসর বসেছে ব্রাজিলের পালমাস শহরে। ইন্টার ট্রাইবাল কাউন্সিলে আয়োজিত এ আসরে 24টি দেশের আদিবাসীরা অংশ নেয়। এই আসরে আসার আগে আমি জানতাম না যে পৃথিবীতে এত আদিবাসী রয়েছে। ব্রাজিলের বাইরেও যে আদিবাসীদের বসবাস রয়েছে আমার জানা ছিল না। এই প্রতিযোগিতা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কেননা এর মধ্য দিয়ে আমরা আমাদের সংস্কৃতি বিশ্বের সামনে তুলে ধরতে পারছি। প্রথমবারের মতো পৃথিবীর বিভিন্ন প্রান্তের আদিবাসীরা সমবেত হয় একই মঞ্চে। সুযোগ মেলে নিজ নিজ ঐতিহ্য আর সংস্কৃতিকে উপস্থাপনের। সভ্য সমাজের বাইরে নিজেদের গোত্রের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করা এই আদিবাসীরা প্রথমবারের মতো এমন একটি আন্তর্জাতিক আসরে এসে অভিভূত হয়ে নিজেদের অনুভূতি জানায়। প্রথমবারের মতো আমাদের নিয়ে আয়োজিত এমন একটি আসরে অংশ নিতে পেরে ভালো লাগছে। শিরোপা জেতার জন্য আমি ও আমার দল খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। প্রায় 9 লাখ আদিবাসীদের আবাসস্থল ব্রাজিল 1996 সাল থেকে আদিবাসীদের নিয়ে জাতীয় পর্যায়ে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে আসছে। 23 অক্টোবর থেকে শুরু হওয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক পরিসরে আয়োজিত এ আদিবাসী ক্রীড়া মহাযজ্ঞ শেষ হবে 1 নভেম্বর। ফাহমিদা শম্পা, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তারা তো দারুণ এনজয় করছেন। আফগানিস্তান ভার্সেস বিপজ্জনক পরিস্থিতি। আফগান ক্লাব স্পিনঘর বাজানকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম আবাহনী। উচ্ছ্বসিত দর্শক। বুধবার দ্বিতীয় সেমিতে মুখোমুখি ঢাকা মোহামেডান ও ইস্ট বেঙ্গল। নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল না আসলেও আসছে ফুটবল দল। বিশ্বকাপ বাছাই পর্বকে সামনে রেখে 14 নভেম্বর ঢাকায় পা রাখবে সকারুজরা। জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে জিতেছে সিলেট বিভাগ, ড্র হয়েছে বাকি 2টি ম্যাচ। 9 দিনের ব্যবধানে মিরপুরে 5টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে উইকেটে বিরূপ প্রভাব পড়বে না, সমস্যা হবে আউটফিল্ডে, মন্তব্য বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের। একই মাঠে এতগুলো ম্যাচ হবে, ওই ধরনের চ্যালেঞ্জ আসলেও আমার কাছে মনে হয় সেটা আমরা মোকাবেলা করতে পারবো। এবং সংকট সমাধান হওয়ায় হকির হারানো গৌরব ফিরিয়ে আনতে ফেডারেশনের সাথে কাজ করার প্রত্যয় ক্লাবগুলোর। আন্তর্জাতিক আসর আয়োজনে সহযোগিতার প্রতিশ্রুতি ফেডারেশনের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়ের।